প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণী কৃষি শিক্ষা নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে প্রথমে কিছু ছবি দেখি, ছবিটা দেখে কিছু বুঝতে পারি কি না দেখি। এখানে কিছু ছবি দেওয়া আছে, বিভিন্ন রকমের ছবি, ফুলের ছবি, বীজের ছবি, বিভিন্ন সবজির ছবি, ধানের ছবি, ধান ফসলের ছবি, বিভিন্ন রকমের ছবি দেওয়া আছে। ছবিগুলো দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আমরা আজকে কোন অধ্যায়ের কোন পরিচ্ছেদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি এর প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন। আমরা ফসলটা কিভাবে নির্বাচন করব জমি অনুযায়ী সেটা নিয়ে আলোচনা করব। এটা প্রথম অংশ ক্লাস আজকে আমরা নেব। তো এখানে এই ক্লাসে বা এই অধ্যায় পড়লে বা আমরা যা যা জানতে পারবো বা বুঝতে পারবো, মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন করতে পারবো, কোন মাটিতে কোন ফসল ভালো হবে তা জানতে পারবো বা পারবে। আরও জানতে পারবে যে কোন মাটিতে কোন ফসল চাষ করলে আমরা লাভবান হতে পারবো, ফলন ভালো হবে, এসব কিছু তোমরা জানতে পারবে। তো এখানে আমরা প্রথম অধ্যায়ে কৃষি প্রযুক্তির বইয়ের অংশটা আমরা পড়ে নিই। যদিও বা তোমরা পড়েছো, আমি তোমাদের সামনে উপস্থাপন করলে তোমরা আরও ভালো বুঝতে পারবে, জানতে পারবে। এখানে প্রথম অধ্যায়ে দেওয়া আছে কৃষি প্রযুক্তি। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক। তাহলে কৃষিকাজ আর কৃষি প্রযুক্তি দুটাই কি একে অপরের সাথে পরিপূরক। মূলত যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। কৃষিকাজ করতে আমরা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করি বা যে প্রক্রিয়া বা যে ধাপ অনুযায়ী কাজ করে থাকি, এই কাজকেই বলা হবে কৃষি প্রযুক্তি। প্রতিটি কৃষিকাজের সাথে সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তির সম্পর্ক রয়েছে। বর্তমানে কৃষি আর শুধু পারিবারিক খাদ্য সংস্থানের বিষয় নয়। তাহলে কি বলছে যে বর্তমানে কি কৃষি শুধু পরিবারের জন্য যে খাদ্য সংস্থান হবে তা নয়, এটা এখন ব্যবসায়িক পেশায় উন্নীত হয়েছে। কৃষিটা কি পরিবারের খাদ্য চাহিদা মিটিয়েও এটা কি ব্যবসায়িকভাবে চাষ করা হচ্ছে, যা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষকরা। আগে কৃষি বলতে জমি হাল চাষ করে বীজ বুনে ঘরে ফসল তুলে বছরের খোরাক সংগ্রহ করাকেই বোঝাতো। তাহলে আগেকার দিনে কৃষি বলতে কি বোঝাতো, যে জমি আছে, জমিতে হাল চাষ করে কি করবে, বীজ বুনে যে ফসলটা হবে এই ফসল ঘরে তুলে বছরের খোরাক সংগ্রহ করাকে কৃষি বলতো। কিন্তু এখন কৃষির প্রতিটি কাজের প্রযুক্তি ব্যবহারের খরচাদি ও ফসলের বাজার মূল্যের মাপকাঠিতে আয় ব্যয়ের হিসাব নিকাশ করে, পারিবারিক হিসাব নিকাশ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিকে মূল্যায়ন করা হয়। তাই এখন কৃষির সমস্যা যেমন জটিলতর হচ্ছে, তেমনি কৃষি বিজ্ঞানীরাও উচ্চতর জ্ঞান সমৃদ্ধ কৃষি প্রযুক্তি উদ্ভাবন
করছেন। তাহলে কৃষি ফসল অর্থাৎ ফসল উৎপাদন করতে গিয়ে বর্তমানে যেমন জটিলতার সৃষ্টি হচ্ছে, বিজ্ঞানীরাও কি করছে, আরো উচ্চতর জ্ঞান অর্জন করছে যাতে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। এখানে আরো বলছে যে পূর্বের শ্রেণীগুলোতে আমরা কৃষিকাজের নাম, সংশ্লিষ্ট প্রযুক্তির নাম, কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের বিষয়াদি শিখেছি। অর্থাৎ ক্লাস 6, 7, 8 তোমরা যে কৃষিগুলো পড়েছো এখানেও কিছু জেনে এসেছো। এই নবম ও দশম শ্রেণীতে আরও এক ধাপ এগিয়ে জমির প্রস্তুতি, উর্বরতা বৃদ্ধি, ফসল ভিত্তিক মাটির বৈশিষ্ট্য, ভূমি ক্ষয় রোধ, বীজ সংরক্ষণ, রোগবালাই দমন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি বিষয় এবং সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে জানবে। তাহলে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত তোমরা যা জেনে এসেছো এই ক্লাস 9 বা 10-এর বইয়ে তোমরা আরো ভালো বিস্তারিত ভালোভাবে জানতে পারবে। এখন আমরা প্রথম পরিচ্ছেদে কি দেওয়া আছে সেটা জানবো। প্রথম পরিচ্ছেদে দেওয়া আছে মাটি, ফসল নির্বাচন, মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। তাহলে ফসল উৎপাদন করতে গেলে আমাদের কি করতে হবে, মাটিকে অবলম্বন করে ফসল উৎপাদন করতে হবে, বা মাটি ছাড়া ফসল উৎপাদন করা অসম্ভব। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস। সব মাটিতে সব ফসল জন্মায় না। তাহলে কি সব মাটিতে সব ফসল ভালো হয় না বা জন্মায় না। মাটিরও বিভিন্ন রকমের ধরন আছে, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। এই যে মাটিতে যে ফসলটা ভালো হবে সে মাটিতে সেই ফসলটাই উৎপাদন করতে হবে, না হলে কি হবে, ভালো ফসল পাওয়া যাবে না। যেমন ধান গাছ কাদা মাটি বা কাদা দোআঁশ মাটি পছন্দ করে। ধান চাষ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে জমিতে পানি আটকে রাখা যায় বা জমিয়ে রাখা যায় এরকম মাটি নির্বাচন করতে হবে। অপরদিকে বাদাম, বেলে দোআঁশ মাটি পছন্দ করে। তবে বাংলাদেশের মাটি পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার পলি দ্বারা সৃষ্টি হওয়ার কারণে সব ধরনের ফসলই কম বেশি জন্মায়। বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধূলিময় ও কর্ষণ যোগ্য, সহজেই কি করা যায়, চাষ করা যায়। মাটি বলতে তাকেই বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে। তাহলে মাটি বলতে আমরা সহজেই কোনটাকে বুঝবো, যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু কি করে, চলাফেরা করে বা বিচরণ করে। একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি ঝটপট বলে থাকেন যে ভূত্বকের গভীরে যতটুকু লাঙ্গলের ফলা পৌঁছে যা ফসল উৎপাদনের উপযোগী তাই মাটি। তাহলে একটা কৃষককে যদি বলা হয় মাটি কাকে বলে, সে কৃষকের ভাষায় হচ্ছে ভূত্বকের গভীরে অর্থাৎ লাঙ্গলের ফলা যতটুকু পৌঁছাবে এই পৌঁছানোর অংশটুকুকেই বলা হবে মাটি। অর্থাৎ কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেমি গভীর স্তরকে কি বলা হবে, মাটি বলা হয়। অতএব ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য এই স্তরে নিহিত। তাহলে ভূপৃষ্ঠের কি 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়, আর এই স্তরে কি হয়, ফসল উৎপাদনের যে বৈশিষ্ট্য মাটির সে বৈশিষ্ট্যটা এই স্তরে থাকে। আগে বলা হয়েছে যে
বাংলাদেশের মাটিতে অল্প বিস্তর সব ফসলই জন্মে, কিন্তু সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য একরূপ নয়। তাই দেখা যায় কোথাও ধান, কোথাও গম, কোথাও আলু, আবার কোথাও পাট ভালো হয়। নিচে বিভিন্ন ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। আমরা এখানে ধানের ছবি দেখতে পাচ্ছি এবং ধান চাষ উপযোগী মাটির যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে, আমরা পড়ে নিই। ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য: কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। নদ নদীর অববাহিকা ও হাওর বাওর এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান চাষ ভালো হয় বা ধান ভালো হয়। তাহলে যে মাটিতে কঙ্কর এবং বালির পরিমাণ বেশি, এই মাটি ছাড়া প্রায় সব মাটিতেই কি হয়, ধান চাষ ভালো হয়। তবে এঁটেল এঁটেল দোআঁশ মাটিটা ধান চাষের জন্য খুব ভালো। নদ নদীর আশপাশ বা হাওর বাওর এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান চাষ করা যায়। প্রকারভেদে উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতেই ধানের চাষ করা যায়। যেমন নিচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা হয়। মাটির অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়। তাহলে মাটিতে যদি জৈব পদার্থ কম থাকে তাহলে কম্পোস্ট সার ব্যবহার করে মাত্রাটা বাড়িয়ে নেওয়া যায়। মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। তাহলে আমরা পড়লাম যে ধান চাষের জন্য মাটির যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে যাব আমরা গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী। মাঝারি নিচু জমিতেও গম চাষ করা যায়। তাহলে গম চাষের জন্য কি করতে হবে, উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে যেখানে পানি জমে থাকবে না বা গম চাষের জন্য ভালো হবে। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। এঁটেল দোআঁশ মাটিতেও গমের চাষ হয়। দোআঁশ বেলে দোআঁশ মাটিটায় গম চাষের জন্য কি উত্তম বা ভালো। এঁটেল দোআঁশ মাটিতেও গমের চাষ করা যায়। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চলে যে জেলাগুলো আছে এই জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। তবে অন্যান্য জেলাগুলোতেও গমের চাষ মোটামুটি করা যায়। এছাড়াও ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুরেও গমের আবাদ হয়। বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না। বিশেষ করে হাওর বাওর ও বিল অঞ্চলে গমের আবাদ করা যায় না। হাওর বাওর ও বিল অঞ্চলে বেশিরভাগ সময় কি থাকে, পানি থাকে, এই জন্য এই এলাকাগুলোতে গমের চাষ করা যায় না। যে মাটিতে পিএইচ মাত্রা 6 থেকে 7 সেসব মাটিতে গম ভালো হয়। এখানে আমরা গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন আমরা পরবর্তীতে যাব পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য।
পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্যের মধ্যে আছে ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে। তাহলে নদী বিধৌত এলাকা বা নদীর আশপাশ এলাকাগুলোতে পাট চাষের জন্য উপযোগী। নদীবাহিত গভীর পলিমাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতেও পাট ভালো জন্মে। পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্যের মধ্যে একটাই গুরুত্বপূর্ণ বিষয় যে নদী অববাহিকা অর্থাৎ নদীর আশপাশ জমিগুলোতে পাটের চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতেও পাটের চাষ করা যায়। এরপরে আমরা জানব ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। উঁচু ও মাঝারি জমিতে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ এবং পলি দোআঁশ মাটিতে ডাল জাতীয় ফসল ভালো জন্মে। ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তাই নিষ্কাশনযোগ্য মাটি ডাল চাষের জন্য উপযোগী। তাহলে ডাল চাষের জন্য এমন জমি নির্বাচন করতে হবে, জমিটা কি হবে উঁচু বা মাঝারি, নিচু জমি হওয়া যাবে না, যেখানে পানি জমে থাকে এরকম জমি ডাল চাষের জন্য নির্বাচন করা যাবে না। দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ বা পলি দোআঁশ এইরকম মাটিতে ডাল চাষের জন্য নির্বাচন করতে হবে। তো ডাল চাষের একটা বৈশিষ্ট্য যে যে জমিতে পানি জমে থাকবে সেখানে ডাল চাষ করা যাবে না। এই পানিটা যাতে নিষ্কাশন অর্থাৎ বের করে দেওয়া যায় এরকম জমি যদি হয় তাহলে ডাল চাষ করা যাবে। ডাল নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয়। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল ফসল চাষের জন্য উপযোগী। যদি এরূপ আবহাওয়া ও বৃষ্টিপাত থাকে তবে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ প্রকৃতির মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফলন দেবে। শুষ্ক ঠান্ডা আবহাওয়া এবং কি অল্প বৃষ্টিপাত এরকম যদি আবহাওয়া হয় বা বৃষ্টিপাত যদি অল্প হয় তবে কি বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটির প্রকৃতিতেও ডাল ফসল ফলানো যাবে বা ফলনও ভালো হবে। বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে। জমি থেকে বর্ষার পানি নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফসলের বীজ বোনা হয়। ডাল ফসল চাষ করার জন্য নিচু জমিগুলো যেগুলো আছে বা মাঝারি জমি আছে বর্ষার সময় পানি জমে এবং বর্ষা চলে গেলে পানি নেমে যায় এইরকম জমিতে বিনা চাষে অর্থাৎ পানি নেমে যাওয়ার পরপরই এই জমিগুলোতে ডালের বীজ যদি বপন করা হয় তাহলে ভালো ফলন হয়। এখন আমরা জানব সবজি জাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্য। সব ধরনের শাকসবজি উঁচু সুনিষ্কাশিত দোআঁশ, বেলে দোআঁশ, পলি দোআঁশ মাটিতে ভালো জন্মে। নিচে আলু ও টমেটোর চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। সবজি চাষের জন্য উঁচু জমিটা হতে হবে উঁচু, সুনিষ্কাশিত মানে পানি সহজেই নেমে যায় বা বের করে দেওয়া যায়। দোআঁশ, বেলে দোআঁশ ও পলি মাটিতে সবজি ফসল ভালো হয়। তো এখানে আলুর গোল আলু চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু উৎপাদনের জন্য বেশ উপযোগী। আলুর জন্য বায়ু চলাচল করতে পারে এরূপ নরম ও ঝুরঝুরে মাটি দরকার, এতে আলু বড় হওয়ার সুযোগ পায়। গোল আলুর মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকা দরকার। মাটির পিএইচ মাত্রা 6 থেকে 7 মধ্যে থাকা ভালো। তাহলে আলু চাষের জন্য আমরা দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি নির্বাচন করব বা নির্বাচন করতে হবে।
আর আলু যে জমিতে চাষ করতে হবে দেখতে হবে যে এই মাটিতে বায়ু চলাচল করতে পারে, বা মাটিটা নরম বা সহজেই ঝুরঝুরে হয়, আঠালো নয়। এইরকম মাটিটায় কি করতে হবে, জমিটা আলু চাষের জন্য নির্বাচন করতে হবে। আর এইরকম জমিতে আলু চাষ করলে আলুর ফলন ভালো হয়, আলু সহজেই বড় হয়। এই গোল আলু চাষ করতে মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ থাকা দরকার। আর মাটির পিএইচ 6 থেকে 7-এর মধ্যে হলে ভালো। এবার আমরা টমেটোর চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানব। যে কোনো প্রকার মাটিতে টমেটোর চাষ করা যায়, তবে বেলে ও কঙ্করময় মাটিতে টমেটো চাষ করা যায় না। সব মাটিতেই প্রায় টমেটো চাষ হয়, শুধু বেলে আর কঙ্করময় মাটি ছাড়া। দোআঁশ, বেলে দোআঁশ মাটি টমেটো চাষের জন্য উপযোগী। সবচেয়ে বেশি ভালো হয় দোআঁশ আর বেলে দোআঁশ মাটি। বেলে মাটিতে অধিক পরিমাণে জৈব সার প্রয়োগ করলে টমেটোর চাষ মোটামুটি করা যায়। যদি কারো বেলে মাটির জমি হয় তাহলে সেখানে যদি অধিক পরিমাণে জৈব সার প্রয়োগ করা হয় তবে টমেটোর চাষ করার সম্ভাবনা থাকে। মাটির পিএইচ মাত্রা নিরপেক্ষ মাত্রার কাছাকাছি হলে ভালো হয়। তাহলে আমরা টমেটো চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কেও জানলাম। আমরা ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আমরা গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আমরা পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আমরা ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আমরা গোল আলু এবং টমেটো চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। তোমরা বইটা আরো ভালোভাবে পড়বে, আমার কথার সঙ্গে মিলিয়ে নেবে, তাহলে আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবে, জানতে পারবে। তো আজকে আমরা এইটুকুই। আগামী দিনে তোমাদের সাথে আবারও পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।